আজকে আমরা ক্লাস 12 এর ইকোনমিক্স সাজেশন গুলো নিয়ে আলোচনা করব। যেগুলির কোশ্চেন নিয়ে আলোচনা করব সেগুলির প্রতিটি কোশ্চেনের মানই হচ্ছে 2 নাম্বার। 2 নাম্বারের কোশ্চেন গুলোর সাজেশন নিয়ে আলোচনা করব। এখন তোমাদের এক্সাম হতে অনেক বেশি দেরি রয়েছে, তাই আমি ইন ডিটেলসে অনেকগুলো কোশ্চেন দিচ্ছি। এই কোশ্চেন গুলো তোমরা কমপ্লিট করার চেষ্টা করো। আমি পরে আবার ফাইনাল সাজেশন দিব, যেখানে আমি বলে দেবো যে এই কোশ্চেন গুলোর মধ্যে কোন কোশ্চেন গুলো বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এবারে আলোচনা করা যাক। সবার প্রথমে 2 নাম্বার চ্যাপ্টার থেকে তোমাদের 2 নাম্বারের কোশ্চেন আসবে। তো এখান থেকে আসতে পারে ব্যক্তিগত চাহিদা নির্ধারণকারী দুটি বিষয়ের নাম উল্লেখ করো। তারপরে হচ্ছে বাজার চাহিদা, এখানে একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে, এটা হবে বাজার চাহিদা নির্ধারণকারী দুটি বিষয়ের নাম উল্লেখ করো। 3 নম্বর হচ্ছে চাহিদা নিয়মের দুটি ব্যতিক্রম উল্লেখ করো। চাহিদার পরিবর্তন কাকে বলে? নিকৃষ্ট দ্রব্য এবং গিফেন দ্রব্যের মধ্যে পার্থক্য লেখো। ভগবদ্বৃত্ত কাকে বলে? সাধারণ দ্রব্য কাকে বলে? এরপরে তোমরা পড়বে গিফেন দ্রব্য কাকে বলে, চাহিদা অপেক্ষক কাকে বলে। নিকৃষ্ট দ্রব্য, এখানে প্রব্য হয়ে গেছে, এটা হবে নিকৃষ্ট দ্রব্য ও গিফেন দ্রব্যের মধ্যে পার্থক্য লেখো। ঠিক আছে, এটা টাইপিং মিস্টেক হয়ে গেছে, তোমরা ঠিক করে নেবে। নিকৃষ্ট দ্রব্য ও গিফেন দ্রব্যের মধ্যে সম্পর্ক কি। ঠিক আছে, এরপরে তোমাদের 3 নাম্বার চ্যাপ্টারের থেকে যেগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে সম্পূর্ণ স্থিতিস্থাপক চাহিদা বলতে কি বোঝো? চাহিদার পারস্পরিক দামগত স্থিতিস্থাপকতা বলতে কি বোঝো? কোন দ্রব্যের দাম 4 টাকা থেকে কমে এটা হবে 8 টাকা। কোন দ্রব্যের দাম 8 টাকা থেকে কমে 4 টাকা হলে চাহিদার পরিমাণে যথাক্রমে 10 গ্রাম থেকে বেড়ে 15 গ্রাম হলে চাহিদার দামগত স্থিতিস্থাপকতার মান নির্ণয় করো। এখানে একই রকম আরেকটা অঙ্ক এখানে দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে চাহিদার স্থিতিস্থাপকতা বলতে কি বোঝো? এই কোশ্চেন গুলো তোমরা কমপ্লিট করতে থাকো। এরপরে যেটা পড়বে চাহিদার স্থিতিস্থাপকতা কয় প্রকার ও কি কি। তারপরে পড়বে হচ্ছে সম্পূর্ণ স্থিতিস্থাপক ও সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা রেখার আকৃতি কেমন হবে। গিফেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদার দামগত স্থিতিস্থাপকতার মান কত হবে। চাহিদার পারস্পরিক দামগত স্থিতিস্থাপকতা কি কি বিষয়ের উপরে নির্ভর করে। চাহিদার স্থিতিস্থাপকতা কোন কোন পদ্ধতিতে পরিমাপ করা যেতে পারে। এই কোশ্চেন গুলো খুবই ইম্পর্টেন্ট, এই কোশ্চেন গুলো তোমরা কমপ্লিট করতে থাকো। এরপরে যে পঞ্চম 5 নম্বর চ্যাপ্টার থেকে, মানে উৎপাদন ব্যয় চ্যাপ্টার থেকে পড়বে। ভালো করে উৎপাদনের গড় ও প্রান্তিক ব্যয়ের মধ্যে সম্পর্ক লেখো। দীর্ঘকালীন ব্যয় কেন স্বল্পকালীন ব্যয় অপেক্ষা বেশি হতে পারে না। স্বল্পকালীন সময়ে গড় ব্যয় রেখা আর হচ্ছে প্রান্তিক ব্যয় রেখার আকৃতি কেমন হবে। ফার্মের স্থির ব্যয় কাকে বলে, উদাহরণ দাও। উৎপাদনে সুযোগ ব্যয় বলতে কি বোঝো? প্রকৃত উৎপাদন ব্যয় বলতে কি বোঝো? এই কোশ্চেন গুলো তোমরা ভালোভাবে কমপ্লিট করবে। এরপরে 6 নম্বর চ্যাপ্টার মানে রেভিনিউ থেকে এই কোশ্চেন গুলো ভালোভাবে তোমরা পড়বে। দাম স্থির থাকলে মোট রেভিনিউ আকৃতি কিরূপ হবে। মোট রেভিনিউ কাকে বলা হয়, প্রান্তিক রেভিনিউ কাকে বলে। দেখাও যে দেখাও যে কোন ফার্মের গড় রেভিনিউ ও তার উৎপাদিত দ্রব্যের বাজার দাম পরস্পর সমান। ঠিক আছে, এই কোশ্চেন গুলো। এরপরে তোমরা এই চ্যাপ্টার থেকে আরো পড়বে। এই চ্যাপ্টার থেকে আর পড়বে হচ্ছে দেখাও যে চাহিদার স্থিতিস্থাপকতার পরম মান এক অপেক্ষা যদি কম হয় তাহলে প্রান্তিক রেভিনিউ ঋণাত্মক হবে। আবার এরকমও আসতে পারে চাহিদার স্থিতিস্থাপকতার পরম মান এক অপেক্ষা বেশি হলে প্রান্তিক প্রান্তিক রেভিনিউ এর মান কিরূপ হবে। 9 নম্বর কোশ্চেন হচ্ছে চাহিদার দাম স্থিতিস্থাপকতার মান 1 হলে ফার্মের প্রান্তিক রেভিনিউ 0 হয় কেন, প্রমাণ করো। তো এই কোশ্চেন গুলো 2 নম্বরের জন্য খুবই ইম্পর্টেন্ট। এরপরে তোমরা যদি 17 নম্বর চ্যাপ্টার থেকে পড়বে ভালো করে।
রাজস্ব নীতি, রাজস্ব নীতি কাকে বলে, উদ্বৃত্ত বাজেট কাকে বলে, ফিসকাল পলিসি বলতে কি বোঝো, খুবই ইম্পর্টেন্ট। প্রসারণমূলক দিক থেকে ফিসকাল নীতি বলতে কি বোঝো, অথবা সংকোচনমূলক ফিসকাল নীতি বলতে কি বোঝো, দুইটাই। সরকারি ব্যয় গুণক কি বা সরকারি ব্যয়ের গুণক কাকে বলা হয়, বাজেট কত প্রকার কি কি, সুষম বাজেট কাকে বলে, সম্প্রসারণমূলক রাজস্ব নীতি বলতে কি বোঝো। এই কোশ্চেন গুলো খুবই ইম্পর্টেন্ট। এরপরে তোমাদের একবারে ডাইরেক্টলি 19 নম্বর চ্যাপ্টার থেকে যেগুলো পড়বে সেগুলো হচ্ছে বিস্তৃতির পরিমাপ বলতে কি বোঝো, বিস্তৃতি পরিমাপে কি কি পদ্ধতি রয়েছে, সমক বিস্তৃতি কাকে বলা হয়, সমক বিস্তৃতির দুটি সুবিধা দুটি অসুবিধা, লোরেন্স রেখা বলতে কি বোঝো। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, লোরেন্স রেখা বলতে কি বোঝো। এরপরে গিনিক সহগ কাকে বলে, গিনিক সহগ কাকে বলে, এই কোশ্চেনটাও খুবই ইম্পর্টেন্ট। এরপরে তোমরা 20 নম্বর চ্যাপ্টার থেকে যেগুলো পড়বে সেগুলো হচ্ছে দারিদ্র্যের, ভারতে দারিদ্র্যের দুটি কারণ কি, ভারতে দারিদ্র্য দূর করার জন্য গৃহীত দুটি ব্যবস্থার উল্লেখ করো, দারিদ্র্যের সংজ্ঞা দাও, দারিদ্রতা পরিমাপের কটি পদ্ধতি ও কি কি, ছদ্ম বা প্রচ্ছন্ন বেকারত্ব কাকে বলে, ভারতে বেকারত্ব সৃষ্টির দুটি কারণ লেখো, NREGS কি, IRDP কি, প্রযুক্তিগত বেকারত্ব বলতে কি বোঝো। এই কোশ্চেন গুলো তোমরা স্ক্রিনশট করে নাও। তারপরে যেটা পড়বে প্রযুক্তিগত বেকারত্ব বলতে কি বোঝো, ভারতের কৃষি ক্ষেত্রে কেন মৌসুমী বেকারত্ব দেখা যায়। এই কোশ্চেন গুলো খুবই ইম্পর্টেন্ট। এরপরে 21 নম্বর চ্যাপ্টার থেকে তোমরা পড়বে অর্থনৈতিক সংস্কার। এই চ্যাপ্টার থেকে মালহোত্রা কমিটির দুটি সুপারিশ লেখো, খুবই ইম্পর্টেন্ট। বীমা কয় প্রকার ও কি কি, সাধারণ বীমাকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয় কেন, জীবন বীমাকে প্রতিশ্রুতির চুক্তি বলা হয় কেন, বিশ্ব বাণিজ্য সংস্থার উদ্দেশ্য কি, তারপরে হচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থার দুটি কার্যাবলী উল্লেখ করো, WTO কি। এই কোশ্চেন গুলো খুবই ইম্পর্টেন্ট। তারপরে যেটা পড়বে তোমরা সেটা হচ্ছে ভারত WTOর অন্তর্ভুক্ত হবার দুটি সুবিধা ও দুটি অসুবিধা উল্লেখ করো, নরসিংহম কমিটির সুপারিশ অনুযায়ী গৃহীত দুটি ব্যবস্থার উল্লেখ করো, জীবন বীমা সাধারণ বীমার মধ্যে পার্থক্য লেখো, বৈদেশিক বাণিজ্য উদারীকরণ বলতে কি বোঝে। এই যে কোশ্চেন গুলো আমি দিয়েছি এই কোশ্চেন গুলো তোমাদের 2025-এর জন্য খুবই ইম্পর্টেন্ট। এই কোশ্চেনের অ্যান্সার গুলো তোমরা কমপ্লিট করতে থাকো, আমি তোমাদের টেস্টের আগে এবং ফাইনাল পরীক্ষার আগে ফাইনাল সাজেশন দেব। সেই সাজেশন গুলোর বেশিরভাগ তোমাদের পরীক্ষায় আসবেই, আমি কথা দিচ্ছি। এর আগের বছর 2024-এ আমি যে সাজেশন গুলো প্রোভাইড করেছিলাম তা প্রায় 95% সাজেশন এসে গেছিল, আশা করি এই বছরও আসবে। তাই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো যদি তোমাদের সাজেশনের প্রয়োজন হয়, ঠিক আছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর কমেন্ট করে জানাও কোথাও কোনো যদি সমস্যা হয়ে থাকে, কোনো চ্যাপ্টার যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে, কোনো বুঝতে অসুবিধা যদি হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাও, সেই টপিকের উপরে আমি ভিডিও বানানোর চেষ্টা করবো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।